ওই 50-50 দায়িত্ব। অর্থাৎ জনগণ যদি সচেতন হয়, আজকে আমি গাড়ি কয়টা ব্যবহার করব আমার ফ্যামিলিতে, আমি যেখানে সেখানে যত্রতত্র পার্কিং করব কিনা, তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমি মেনে চলি, তাহলে দেখা যাবে অনেকাংশে কিন্তু প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন বিশেষ সাক্ষাৎকারে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আজকের আয়োজনে আমরা জানবো আমাদের প্রিয় ঢাকা কেমন আছে। আর সে কারণেই আমাদের আজকের অতিথি ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম আর কি শুরুতেই, যে কেমন আছে আমাদের ঢাকা। আপনার দায়িত্ব নতুন, আপনি কিছুদিন আগে দায়িত্ব পেয়েছেন, একটু জানাবেন দায়িত্ব নেবার পর কেমন দেখছেন, কি অবস্থা? আমরা ভালো থাকলে ঢাকা ভালো থাকবে। তো স্বাভাবিকভাবেই আজকে বিগত 17টি বছর এই দেশের গণতন্ত্র ছিল না, এবং তারপরের 2 বছর কেটেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়টাতে আসলে অনেক স্থবিরতা চলে এসেছিল এই ঢাকা সিটি কর্পোরেশনে, এবং সেটাকে কাটিয়ে আবার একটা গতিময় ঢাকা করা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি অন্তত দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে, যাতে ঢাকাটাকে আবার সচল করা যায়। একসময় মনে হচ্ছিল যে অভিভাবকহীন এক ঢাকা, কিন্তু এটা তো চলতে পারে না। আপনারা জানেন যে ঢাকা শহরের আজকে রাস্তার যানজট, আজকে হকারদের সমস্যা, রিক্সার সমস্যা, মশার সমস্যা, আবর্জনার সমস্যা, এই সমস্ত সমস্যায় একেবারে নিমজ্জিত হয়ে পড়েছিল ঢাকা শহর। তা আমি অন্তত চেষ্টা করছি যে এগুলো থেকে কিভাবে বের করে ঢাকাকে আবার আমার মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তাটা করেন, গ্রিন সিটি, ক্লিন সিটি, এইভাবে যাতে ঢাকা শহরকে রূপান্তরিত করা যায়, সেটা জন্য চেষ্টা চালাচ্ছি। জি, আপনি অন্তর্বর্তী সরকারের সময়কার কথা বলছিলেন। সেই সময় আমরা জানতে পেরেছি যে পত্রপত্রিকা এসেছে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ডিএসসিসির রাজস্ব আয়ে ধস নেমেছে আমরা জেনেছি, এবং 2024-25 অর্থ বছরে 101 কোটি টাকা থেকেও কমে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে মাসিক রাজস্ব আয় দাঁড়িয়েছে 42 কোটি টাকায়। এই যে রাজস্ব আয়ের যে ধস এবং বর্তমানের এই পরিস্থিতি, এই সমস্যা আপনি সামাল দেবেন কি করে? এটা আমি চেষ্টা করছি। ওই যে আমি বললাম যে আসলে একটা অভিভাবকহীন ঢাকা ছিল, অর্থাৎ কীভাবে চলছে কোনো খবর ছিল না, কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তা আমি এসে চেষ্টা করছি হোল সিটি কর্পোরেশনের প্রত্যেকটা পর্যায়ে যাতে তাদের দায়িত্বহীনতা না থাকে, তারা যে দায়িত্বের সহকারে কাজ করে এবং রেভিনিউটা কীভাবে বাড়ানো যায় সেটার জন্য চেষ্টা করছি। তবে সেটা তো আর 1 মাস 2 মাসের মধ্যেই পুরাটা পূর্ণাঙ্গ তো সম্ভব না। চেষ্টা করছে পাশাপাশি দৈনন্দিন যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে ফেস করতে হচ্ছে। মনে করেন আমি দায়িত্ব যখন নিয়েছিলাম তখন তো মশা একটা বিশাল সমস্যা ছিল। আমি চেষ্টা করেছি দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তত মশার জ্বালা থেকে কিছুটা হলেও রেহাই দেওয়ার জন্য। আমার মনে হয় যে সেটা আমি সক্ষম হয়েছি। ইতিমধ্যেই আবার মনে করেন বৃষ্টি বাদল চলে আসতেছে, বর্ষা চলে আসতেছে, কাজেই আবার ঢাকা শহরে যাতে পানিতে ভেসে না যায় সেটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা তো খুব দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করছি যে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত কাভার ড্রেনগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা, পানি নিষ্কাশনের যে সমস্ত ওয়েগুলো আছে সেগুলোকে ক্লিন করা, এবং আবর্জনাগুলো মুক্ত করা, এবং যে সমস্ত খালগুলো আছে সেই খালগুলোকে অনেক জায়গায় দখল হয়ে আছে, সেই সমস্ত বেদখল খালগুলোকে আবার দখলে নিয়ে আসা এবং সেগুলোকে পরিষ্কার করা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমি বলতে পারি যে 100% হয়তো এবারই একেবারে বৃষ্টির পানি থেকে মুক্ত করতে পারবো ঢাকা শহরকে, তো সেটা আমি বলি না। তবে অন্তত অতি দ্রুত সময় বা অল্প সময়ের মধ্যে যাতে পানিগুলো নিষ্কাশিত হয়ে যায়, যেটা হয়তো আজকে 2-3 দিন থাকতো সেটা যাতে 2-3 দিন না থাকে, যেটা ঘন্টার পরে ঘন্টা থাকতো সেটা যাতে না থাকে, সেটার জন্য আমি চেষ্টা করছি। জি, 2025-26 অর্থ বছরের জন্য 3,841 কোটি টাকার যে বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে, এটা পরিকল্পনাটা কি? এই বাজেটের সবচেয়ে বেশি ব্যয় কোন খাতে হবে ঢাকার জন্য?
না, এটা তো তার উন্নয়ন খাতেই তো বেশি বরাদ্দ হবে। আর তার মধ্যে ধরেন এটা তো সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা, এটাও অনেক। এবং স্বাভাবিকভাবে তাদেরকেই তো প্রতি মাসে অন্তত বেতনই দিতে হয় প্রায় 25 কোটি টাকা। আমরা জেনেছি বিগত বছরের অর্থাৎ 24-এর পরের অবস্থানে রাজস্ব আয় কম হওয়ার কারণে অনেক কর্মকর্তা কর্মচারীদের বেতনও স্বাভাবিকভাবে হয়নি, সেই একটা লোনও নিশ্চয়ই না, এবার এসে এটা পড়েছে। এটা কেউ বলতে পারবে না, জি। এটা কেউ বলতে পারবে না। সবাইকে ইভেন আমি আসার পরে তো ধরেন বোনাস দিতে হয়েছে, ঈদের বোনাস দিতে হয়েছে, পয়লা বৈশাখের বোনাস দিতে হয়েছে, সেগুলো পর্যন্ত অন্তত কেউ বেতন পায়নি এটা কেউ বলতে পারবে না। আচ্ছা। আমি অন্য খাতের থেকে ধার করে এনে তাদেরকে অন্তত বেতন দিয়েছি, এটা তো বলতে পারবো। জি, মানে আপনি বেতন দিয়েছেন, সেটা প্রশ্নটা ছিল যে 24-এর পর যে অবস্থা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের, এখানে অনেক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতেও কষ্ট হয়েছে। এখন যে অবস্থা, অর্থাৎ সেই আগের লোন, আগের যে আর্থিক অসচ্ছলতা, সেটা আপনাকে টানতে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই টানতে হচ্ছে, কারণ এটা তো একটা মানে একটা কর্পোরেশন। এখানে তো স্বাভাবিক বিগত আমলের তারা যদি ভালো করে থাকে সেটারও মানে ফল আমি পাবো, তারা যদি খারাপ করে থাকে সেটারও ব্যর্থতা আমাকে বইতে হবে, এটা তো অস্বীকার করা যাবে না। এখন আসলে ঢাকার জলাবদ্ধতার কথা আপনি বললেন, আমরা জানি যে বর্ষাকাল শুরু হয়েছে, বর্ষার সাথে মশা, জলাবদ্ধতা, নানা রকম পানিবাহিত রোগও আসে ঢাকাবাসীর জন্য। এই সব কিছু আসলে সামাল দেওয়ার জন্য কোনো পরিকল্পনা প্ল্যান হয়েছে কিনা? কারণ প্ল্যান বরাবরই হয়ে থাকে ঢাকার, কিন্তু অবস্থা একই রকম আমরা দেখি। মানে বছর শেষে অথবা রোগবালাইয়ের ক্ষেত্রে বলি, নিম্ন আয়ের মানুষ যারা আছেন, যারা সাধারণত বিভিন্ন জায়গায় থাকে ঢাকা শহরের, যেখানে সর্বাধিক নাগরিক সেবাগুলো পৌঁছায় না, সেসব মানুষদের জীবন কিন্তু একই রকম থেকে যায়। তাদেরকে নিয়ে কোনো প্ল্যান বা ঢাকা আসলে সত্যিকার অর্থে কিভাবে ভালো থাকবে? না, আমি দেখেন এই নীতিটা আসার পর থেকে আমি যেটা বলে যাচ্ছি যে এখানে 50-50 দায়িত্ব। সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%, জনগণের দায়িত্ব 50%। আজকে ঢাকা শহরে যদি আমরা সুনাগরিক মানে আমরা নাগরিক সুযোগ সুবিধা যদি আমি চাই, তাহলে সেটাকে নিশ্চিত করতে পারে জনগণ এবং সিটি কর্পোরেশন। তো সেই কারণে নাগরিক সচেতনতা দরকার। আগামীতে বর্ষা আসছে, এই সময় এখন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রভাব যাতে সেইভাবে না পড়ে, সেটার জন্য আমরা যাতে প্রিকশন নিতে পারি, সেটার জন্য আমরা যে সমস্ত জায়গাগুলোতে মশার মানে লার্ভা যে সমস্ত জায়গাতে উৎপাদিত হয়, এবং সেটার জন্য আমরা জনগণকেও বলেছি যার যার বাড়ি, যার যার আঙিনা, যার যার ছাদ, যার যার ইভেন ফ্রিজের নিচে পর্যন্ত যেখানে পানি জমে থাকে, তারপরে ফুলের টবের মধ্যে পানি জমে থাকে, সেগুলো যাতে কোনোভাবে 2 দিনের বেশি পানি জমে না থাকে সেটার জন্য তাদেরকে খেয়াল করা। এবং আমরাও চেষ্টা করছি ঢাকা শহরের যে সমস্ত খালগুলো আছে, পানি নিষ্কাশনের যে সমস্ত রাস্তাগুলো আছে, সেগুলোতে যাতে কোনো লার্ভার সৃষ্টি না হয়, সেগুলোতে যাতে মশকের ওষুধ আমরা ঠিকমতো দিতে পারি, সেটার জন্য আমরা এখন থেকে পরিকল্পনা গ্রহণ করছি। এবং আমরা অলরেডি আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে, তাদেরকে ভাগ করে দিচ্ছে মসকিটো সহ। ঢাকা শহরে 10টা অঞ্চল আছে আমাদের। এই 10টা অঞ্চলের মধ্যে কোন কোন জায়গাতে মানে অন্তত সেগুলোর প্রকোপ বেশি হতে পারে, কোন কোন জায়গায় মাঝারি হতে পারে, সেগুলোকে নির্ধারণ করার জন্য বলেছি। এবং সেটার জন্য এখন থেকে একটা ক্যাশ প্রোগ্রামের জন্য আমরা অলরেডি পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে অন্তত মশার উপদ্রবটা কম হয়। আচ্ছা, এই যে মশার উপদ্রব কম হওয়ার জন্য প্রতি বছর প্রায় একই রকম প্রিপারেশন নেওয়া হয়ে থাকে। আপনি যা যা বললেন, মানুষকে জনসচেতনতা করা, জনসচেতনতামূলক এঙ্গেজমেন্ট আরও বাড়ানো, সোশ্যাল মিডিয়াতে কথা বলা, টেলিভিশনগুলোতে কথা বলা, এই সব কিছুর বাইরেও মানে কোনো সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি কেন আমরা অবলম্বন করছি না, বা তাদের পরামর্শ কেন আমরা নিচ্ছি না? আমরা বৈজ্ঞানিক পরামর্শ নিচ্ছি, বরঞ্চ বৈজ্ঞানিকভাবে ধরেন অনেকে মনে করে অনেক ঔষধ আছে যেগুলোকে আমরা চাইলেও ব্যবহার করতে পারি না, ওই বৈজ্ঞানিকদের বা কীটতত্ত্ববিদ যারা আছে তাদের ক্লিয়ারেন্স ছাড়া। কারণ এখানে শুধুমাত্র আমি মশা মারার জন্য যে ওষুধটা ব্যবহার করলাম, ওই ওষুধ দিয়ে যাতে মাছটা না মরে, ওই ওষুধ দিয়ে যাওয়া অন্য কীট পতঙ্গ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেটা করতে হয়। কাজে এখানে কিন্তু মশা আপনি পুরোপুরি মারতে পারবেন না, পুরোপুরি মশা মুক্ত হতে পারবেন না, মশা যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় সেটার জন্য চেষ্টা করেন। আপনি বলেছেন যে মশক নিধনে জিরো টলারেন্স
এর ঘোষণা আপনি দিয়েছেন, ড্রেন পরিষ্কার বা লার্ভিসাইডিংয়ের মতো যে বিষয়গুলো আছে, গতানুগতিক পদ্ধতিতে সেখানে খুব বেশি সফলতা কি আসছে? না, 100% আসলে তো 100% রেজাল্টই পাওয়া যেত, সেটা তো আসে, কিন্তু চেষ্টা তো করতে হবে। এবং যেটা মনে কর, আমি তো বললাম যে আমি দায়িত্ব নেওয়ার আগে মশার যে সমস্যা ছিল, অন্তত দায়িত্ব নেওয়ার পরে অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে দক্ষিণে। তাতে সেটাই আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি আমরা মনে করি যে ডেঙ্গু রোগের প্রভাবটা যাতে সেরকম না পড়ে, মশাটা যাতে সেরকম উৎপাদিত হতে না পারে, সেটা যেন আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর সহযোগিতা। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও আমরা ফিরছি আমাদের এই আয়োজনে। দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার, আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি এবং আমাদের আজকের আয়োজনের অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। স্যার, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, ঘুরে ফিরে একই প্রশ্ন আবারও আসে। আপনি সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিকায়ন এবং অবৈধ কাউন্টার উচ্ছেদের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের এখন কি অবস্থা? ধরুন, এটা ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করতে হলে ঢাকা শহরে তো পরিবহনগুলোকে একটা সিস্টেমে আনতে হবে। সেটার জন্যই আমরা চেষ্টা করছি যে বাস টার্মিনালগুলো যেগুলো আছে, বাস যাতে টার্মিনালের ভিতরে যায়। কিন্তু এখন দেখা যায় যে কাউন্টারগুলো যেখানে আছে, প্রত্যেকটা কাউন্টারে তারা স্টপ ওভার করে, কিন্তু এটার কোনো আইন নাই, কোনো নিয়মও নাই। এবং তারা যখন আমাদের সাথে কথা বলে, তারাও কিন্তু এটা স্বীকার করে না যে কাউন্টারগুলোর সামনে দাঁড়িয়ে বাস মানে তাদের প্যাসেঞ্জার ওঠানামা করবে, সেই লাইসেন্স, সেই পারমিশন কিন্তু তাদের নাই। তো সেগুলোর জন্য, যেহেতু সামনে আবার ঈদও চলে আসছে, কোরবানি ঈদ চলে আসছে, তো সব কিছু মিলিয়ে এই টোটাল ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য বাস মালিকরা তারা সময় নিয়েছে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরাও কিছুটা রিল্যাক্টেন্ট থাকবো, তারাও এর মধ্যে তাদের যে সমস্ত দায়িত্ব সেগুলো পালন করার চেষ্টা করবে, যাতে 3 মাস পরে আর ঢাকা শহরের এই যান চলাচলে আর আমরা বিশৃঙ্খলা কোনোভাবে অ্যালাউ করব না। জি, এটা তো আপনারা বলছেন যে এরকম একটা আপনারা মানসিকভাবে প্রস্তুতি রেখেছেন। যে সমস্যা বছরের পর বছরেও সমাধান হয়নি, 3 মাস পরে সেই সমস্যার সমাধান হবে এবং ঢাকাবাসী আসলে আরও পরিচ্ছন্ন ঢাকা পাবে, কতটুকু আশাবাদী হতে পারি আমরা? না, এটা হতেই হবে। একটা জিনিস হলো যে সব কিছু আপনি তো প্রত্যেককে কিছু একটা যে সিস্টেম যদি অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে তো মানে কোনো কিছু ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। কাজে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে আইনের শাসন যেমনি প্রতিষ্ঠা করতে হবে, আপনাকেও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতে হবে। তো সেটা এই যে দেখেন, আজকে হকারদের মাঝে আমরা কার্ড বিতরণ করলাম, তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে মানবিক দিক চিন্তা করে, যে হকারদের শুধু উচ্ছেদের করলে হবে না, তাদেরকে তো বিকল্প কাজ করার জায়গাও তাদেরকে দিতে হবে। তো সেটার জন্য আমরা ঢাকা শহরে কিছু জায়গায় তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এবং সেটাও একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি। তাদের জন্য আমরা আইডি কার্ডের ব্যবস্থা করেছি, তাদের জন্য একটা লাইসেন্স প্লেট আমরা দিচ্ছি, এবং এই কার্ড যাদের থাকবে, যারা লাইসেন্স প্লেট থাকবে, এবং ওই সমস্ত জায়গাতে নির্ধারণ করা থাকবে যে সে কোন জায়গায় হকার কোন জায়গাটা ব্যবহার করবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সে সেখানে থাকবে। কাজে এটার মধ্যে আমরা আনার চেষ্টা করছি। এর পরবর্তী পর্যায়ে আমরা রিক্সাটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনার চেষ্টা করব। অর্থাৎ সব কিছুতে পরিবহনও যারা আছে তাদেরকেও সেই সিস্টেমে আনতে, তারা সময় চেয়েছে, আমরা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে সময়ের মধ্যে আমরা অবশ্যই এটা করতে পারবো। আচ্ছা, হকারদেরকে যে লাইসেন্স প্রদান করা হলো, এটা নিয়ে আবার আমরা দেখছি অনেক বিশেষজ্ঞ যারা আছেন তারাও লেখালেখি করছে যে হকারদেরকে লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতের একটা বৈধ কাগজ হকারদের হাতে তুলে দেওয়া হলো কিনা, বা হকাররা সেই সুযোগটার অপব্যবহার করতে পারে কিনা? না, অপব্যবহার তো যে কেউ অপব্যবহার যাতে না করতে পারে সেটার জন্য তাদের যে আইডিটা দিয়েছি, এই আইডিতে তার টোটাল জীবন বৃত্তান্ত আছে। তাতে এখন ওইটার মধ্যে চিক যেটা আছে, ওটা যদি আমরা পুশ করি তাহলে বের হয়ে আসবে তার সব কিছুই। তো কাজে তাকে তো একটা আইনের আওতায় আমরা নিতে পারবো, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আনতে পারবো, যেটা এতদিন ছিল না। আর আরেকটা হলো যে পরিষ্কারের কথা, যে ফুটপাত মানুষের চলাচলের জন্য, হাঁটার জন্য, রাস্তা গাড়ি ব্যবহারের জন্য। কাজে আর তাদেরকে আমরা এমন কিছু জায়গা দেব যে জায়গাগুলোতে যানবাহন
কম চলে বা যানবাহন ছাড়া অন্তত তাদেরকে ব্যবস্থা করে দেওয়া যায়। 3 রকম, একটা হলো সেটা যারা সার্বক্ষণিক অর্থাৎ সকাল 6টা থেকে বিকেল 5টা বা 10টা পর্যন্ত, আরেকটা থাকবে যে বেলা 2টা থেকে রাত 10টা পর্যন্ত। মতিঝিলের কিছু জায়গা আমরা দেব যেখানে অফিস আওয়ারের পরে তারা সেখানে বসতে পারবে। আর কিছু জায়গা আমরা দেব যেগুলো হলিডে মার্কেট অর্থাৎ শুক্র শনি ছুটির দিনে ব্যবহার করবে। কাজে ওই দিনে হয়তো ট্রাফিক জ্যাম কম থাকবে, গাড়ির ব্যবহার কম থাকবে, কাজে ওই দিন আমরা ওই রাস্তাগুলোকে ব্যবহার করতে দেবো। কাজে যেভাবে আমরা ভাগ করে দিচ্ছি এতে আমার মনে হয় জনগণেরও অসুবিধা হবে না, গাড়ি চলাচলেরও অসুবিধা হবে না। চমৎকার। সেক্ষেত্রে ঢাকা শহরের যানজট তো আসলে নতুন করে বলবার কিছু নেই। প্রতিদিন অসংখ্য মানুষের হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হয় এই যানজটে বসে থেকে। সামনে তীব্র গরম, সাধারণ মানুষের জন্য ঢাকা শহরের যানজট নিরসন বা এটার কোনো সঠিক পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পরিকল্পনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো একটা পরিকল্পিত বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং তার এই বিষয়ে আমরাও তাকে সহযোগিতা করতে চাই। আর আরেকটা হলো যে দেখেন, ঢাকা শহর শুধুমাত্র তো আজকে আমি যেটা এর আগে বলছি এখন আবার বলতে চাই, এখানে কিন্তু ওই 50-50 দায়িত্ব। অর্থাৎ জনগণ যদি সচেতন হয়, আজকে আমি গাড়ি কয়টা ব্যবহার করব আমার ফ্যামিলিতে, আমি যেখানে সেখানে যত্রতত্র পার্কিং করব কিনা, তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমি মেনে চলি তাহলে দেখা যাবে অনেকাংশে কিন্তু প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে। এই জায়গাতে মানুষ গণপরিবহন ব্যবহার করার মতো সাধারণ মানুষের সেই সুযোগ বাংলাদেশে আছে কিনা, সেই গণপরিবহন সার্ভিস নগরবাসীকে দিতে পারছে কিনা সরকার, সেটাও তো একটি প্রশ্ন। মানুষ নিজের গাড়ি ব্যবহার না করে গণপরিবহন যে ব্যবহার করবে সেই জায়গাতেও তো একটা মানে প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের গণপরিবহনগুলো সেই অবস্থায় আছে কিনা। না, এটা হলো আছে। আমার নাই পৃথিবীতে বিভিন্ন বড় বড় শহরে যান আপনি, দেখবেন যে সেখানে মানুষ হাঁটে, অনেক হাঁটে, কিন্তু আমাদের এখানে কি হাঁটার অভ্যাস আমরা নষ্ট করে বসছি। এখন ঘর থেকে বের হয়ে রিক্সায় উঠবো, রিক্সায় উঠে যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা, হাঁটার জন্য তো ফুটপাতগুলো আসলে আগের মতো ফুটপাতগুলো যে আমরা মুক্ত করছি, ফুটপাতগুলো আমরা মুক্ত করছি, আমরা চেষ্টা করতেছি। আমাদের দেখছেন যে মাঠগুলো আমরা মুক্ত করার জন্য চেষ্টা করছি, আমরা পার্কগুলোকে মুক্ত করার জন্য চেষ্টা করছি, অর্থাৎ পরিবেশটাকে ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই বিষয়ে সকল স্তরের জনগণের সহযোগিতা চাই। সেম প্রশ্নগুলো আজকে জনগণকেও করবেন, যে তারা যাতে সেই দায়টা, তাদের সেই দায়িত্বটা তারা যাতে পালন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা সম্ভব। আপনি এই যখন আসলে সিটি কর্পোরেশনে আপনি নিয়োগ হলো, আপনি আসলেন, আপনার দায়িত্ব পেলেন, আপনার কাছে কি মনে হয় একটা নগরকে নগরায়িত করতে গেলে নিশ্চয়ই প্রশাসনের লোকজন এবং জনগণের মধ্যে একটা সম্পৃক্ততা থাকতে হয়। আমাদের শহরে কোথায় গ্যাপটা আছে, মানে আমাদের মধ্যে গ্যাপটা কোথায়? আমাদের অভ্যাস, এই অভ্যাসটা আমরা দাঁড় করাতে পারিনি। আগে শিশুকালে দেখেন পড়াশোনার বই যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই না? তারপরে নিজের আঙিনাকে পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু আগে ছোট প্রাইমারি স্কুলে পড়াশোনার মধ্যে আমরা থাকতো, পাঠ্য বইয়ে থাকতো। এখন তো আমরা সেইগুলোর শিক্ষা নাই, সেই শিক্ষাগুলো নিচ্ছি না বা দিচ্ছি না। তাই আজকে সবচেয়ে বড় আমার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আজকে অভ্যাসটা এই জন্যই বললো যে আজকে ধরেন আমি একটা দাওয়াতে গেলাম, দাওয়াতে আমি কতটুকু খাবো, যতটুকু খাওয়ার অনেক আছে, কিন্তু আমি যতটুকু খাইতে পারবো ততটুকু যদি আমি নেই আমার প্লেটে, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে না, উচ্ছিষ্ট খাবারটা ফেলতে হবে না। তো কাজে আমার জীবন দিয়ে যদি আমার ব্যক্তি জীবন দিয়ে যদি আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করি, তাহলে সম্ভব হবে না কেন? মানুষ অভ্যাসের দাস। কাজে অভ্যাস আমার এই বিহেভিয়ারটা আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমি যেটা বলছি যে আমি যদি বদলাই, ঢাকা শহর বদলাবে। জি, চমৎকার। ধানমন্ডি লেকের ব্যাপারে একটু বলতে চাই। ধানমন্ডি লেককে বাণিজ্যিকরণ করার কারণে সেখানকার যে আশেপাশের বাসিন্দা আছে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। আপনি প্রশাসক হিসেবে এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে চান? এই পর্যন্ত আমি 2-3 বার সেখানে গিয়েছি এবং আপনি যে কথাটা বললেন আমি কিন্তু প্রথম বলেছি। ওইখানে যাওয়ার পর আমি অসন্তোষ প্রকাশ করেছি যে আজকে ধানমন্ডি লেক একটা বাণিজ্যিক কামে ব্যবহার হবে, এটা হতে পারে না এবং আমি এটা হতে দেব না আমি যতক্ষণ আছি। কিন্তু এটার জন্য আমরা যেটা চেষ্টা করছি, ওখানে লোকাল
লোকাল যারা আছেন ওনাদেরকে নিয়ে, আমাদের সিটি কর্পোরেশন নিয়ে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের একসাথে নিয়ে একটা কমিটি করে দিচ্ছি। অলরেডি কমিটি হয়ে গেছে, সেটা আমরা কার্যকর করব। এবং করার পরে ওইখানে যাদেরকে লিজ দেওয়া হয়েছে, লিজের বাইরে যদি তারা কোনো কিছু করে থাকে তাহলে সেগুলো উচ্ছেদ হবে। আর যদি লিজেরটা তারা না মানে তাহলে সেগুলোকে আমরা লিজ বাতিল করব। কিন্তু কোনো অবস্থাতেই ধানমন্ডি লেকের পরিবেশ নষ্ট হবে, ওইখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে, এটা হইতে দেওয়া যাবে না এবং হইতে দেব না। এবং আরেকটা যেটা, ইতিমধ্যেই আমরা পুরো ঢাকা শহরকেই চাই আমি সুন্দর করতে, কিন্তু এর মধ্যে প্রাথমিকভাবে যেটা চাই সেটা হলো যে ঢাকা শহরের 2-1টি রাস্তা এবং ধানমন্ডি লেককে কেন্দ্র করে ওই জায়গাটাকে আমরা সুন্দর করতে চাই। আমরা আধুনিক বাতি লাগাতে চাই, মানুষ সেখানে হাঁটে যাতে একটা মনোরম একটা পরিবেশ থাকে, সেই ধরনের গাছ লাগাতে চাই, ফুল গাছ লাগাতে চাই, অর্থাৎ টোটাল পরিবেশটা সুন্দর করতে চাই। সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা জনগণের সহযোগিতা চাই। অবশ্যই, নিঃসন্দেহে। কিন্তু সেই কাজগুলো কবে থেকে শুরু হবে তার পরিকল্পনা করতে পেরেছেন? এই যে 1 সপ্তাহের মধ্যে আমার শুরু হয়ে যাবে। বাহ, চমৎকার। আমাদের আরও একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আরও একটা ছোট্ট বিরতির পর ফিরছি, থাকুন সঙ্গে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আরও একবার আলোচনায় যেতে চাই। স্যার, ঢাকা শহরে 24-এর পরে যেই পরিবর্তিত পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের আসলে নগর নিয়ে যেসব অসুবিধাগুলো বলার জায়গা ছিল না। সেক্ষেত্রে এখন আসলে ওই পরিস্থিতিটা তৈরি হয়েছে কিনা সাধারণ মানুষের কথা শুনবার জন্য, কাউন্সিলর বাকিদের যে অবস্থা? অবশ্যই, ইতিমধ্যে আমি তো পাবলিক হিয়ারিং ডে ঘোষণা করেছি এবং এটার জন্য আমি এরপরে এটা অঞ্চল ভিত্তিক যাব। অঞ্চলে যে সেখানে তাদের কথা শুনবো এবং তাদের কথা অনুযায়ী সেখানে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো আমি গ্রহণ করব। কাজেই এখানে পাবলিকের জনগণের সেবা করার জন্যই তো এই প্রতিষ্ঠান। 10 লাখের বেশি মানুষ বসবাস করে এই ঢাকায়, সেখানে গণশুনানির মতো প্রসেস আসলে কতটুকু সাহায্য করবে? না, অনেকটা সাহায্য করবে। যে কিছু কিছু কাজ আছে, ধরেন অনেক সময় এগুলো অবহেলার কারণে হয় না বা ঠিকমতো জানা নাই সে কারণে হয় না। কিছু কিছু ছোট কাজ আছে, একটা ফুটপাথের ছোট্ট একটা জায়গা রিপেয়ার করা দরকার, এটা তো বেশি কিছু না। একটা রাস্তার কোথাও জলাবদ্ধতা হয়ে আছে, এটা আসলে এটাকে দিয়ে কয়েকটা লেবার দিয়ে পরিষ্কার করার এটা খুব একটা ব্যাপার না। একটা জায়গায় লাইট জ্বলতেছে না দীর্ঘদিন যাবত, এটা যদি নোটিশে আসে তাহলে সেখানে লাইটটা জ্বালানো কোনো একটা ব্যাপার। অর্থাৎ অনেক কাজ আছে যেগুলো যদি আমি হেয়ারিং নেই তাহলে কিন্তু সেই সমস্ত অভাবগুলো দূর করা যায়, তাদের অভিযোগগুলো দূর করা যায়। একই সাথে মাঠ পর্যায়ে তদারকির জন্য কোনো ব্যবস্থা বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? না, মাঠ পর্যায়ে দেখেন আমাদের 10টা অঞ্চল আমাদেরকে সিটি কর্পোরেশন, এই 10টা অঞ্চলে আমাদের নির্বাহী কর্মকর্তা আছে। ইতিমধ্যে আমি আগে কি ছিল জানি না, আমি আসার পরে 10টা অঞ্চলে তাদের কাজটা যাতে আরো গতিময় হয় সেই কারণে তাদেরকে নির্ধারণ করে ভাগ করে দিয়েছি যে কে কোন কাজটা করবে এবং করে এটাকে আবার এখন আগে যেটা ছিল না, এখন আমি ওই প্রতি সপ্তাহে আবার ইনার কোঅর্ডিনেশন মিটিং আমি করি যে প্রত্যেকটা, যে আজকে পরিচ্ছন্নতার 1 সপ্তাহে কী উন্নতি হলো, হেলথ ডিপার্টমেন্টের 1 সপ্তাহে কী উন্নতি হলো, আমার রেভিনিউ কালেকশনে 1 সপ্তাহে কী উন্নতি হলো, অর্থাৎ এটাকে জবাবদিহিতায় আনা, এগুলো আগে ছিল না এবং ওরা নিজেরাই বলতেছে এগুলো ছিল না। তাই সেই কারণেই আমরা চাই এবং আমি বিশ্বাস করি যদি এখন তো প্রশাসক আছে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে তাহলে তো আমি আশা করি যে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা পাল্টে দিতে পারবো। জি, চমৎকার। সেই শুভকামনা আপনার জন্য রইল। একই সাথে আরও একটি যে প্রশ্ন, সেটা হচ্ছে যে সময় পর্যন্ত আপনার কাজের মেয়াদ, যতটুকু সময় আপনি যে পরিকল্পনাগুলো করছেন যথেষ্ট কিনা, পারবেন কিনা সবগুলো কাজ শেষ করতে? স্বপ্ন দেখতে তো দোষ নাই, আর পরিকল্পনা তো করতেই হবে। পরিকল্পনা করে যদি আমি এগিয়ে না যাই তাহলে সফলতা তো আসবে না, তাহলে তো ব্যর্থতার গ্লানি আমাকে পেয়ে বসবে। আমি ব্যর্থ হতে চাই না, আমি সফল হতে চাই। জি, চমৎকার। আর ঢাকা শহরকে বর্তমানে আসলে একটা সুন্দর পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি আমাদের কাছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রথমত নাগরিক সচেতনতা, এটা। আরেকটা হলো যে মনে করেন যে এখনই যেটা আমি বলি যে আমরা সরকারে আছি, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো তো সরকার আসে আর যায়, কিন্তু এই সিটি কর্পোরেশন তো ট্যাক্সের পয়সায় চলে। আজকে নাগরিকদেরকেও বলবো ট্যাক্সটা সময় মতো পরিশোধ করার জন্য। আজকে বহু সরকারি প্রতিষ্ঠান আছে
যে বছরের পর বছর তারা সেই ট্যাক্সগুলো দেয়নি। তো কাজে ট্যাক্স ছাড়া তো এই সিটি কর্পোরেশন যে সার্ভিসটা দিবে কিভাবে দিবে? আজকে বড় করে এখানে অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা জনসেবা দেয় তারা অ্যাবসলিউটলি সরকারের টাকায় চলে, কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু অ্যাবসলিউটলি সরকারি টাকায় চলে না, জনগণের টাকায় চলতে হয়। আজকে ওয়াসা কিন্তু সরকারের টাকায় চলে, জনগণের টাকায় চলে না। তো কাজেই সিটি কর্পোরেশনকেও আজকে সরকারের পক্ষ থেকেও বলবো যে আরও বেশি বরাদ্দ দিতে হবে, যাতে নাগরিক সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারি। চমৎকার। একই সাথে আপনি এখন ঢাকাকে নিয়ে যেই প্ল্যানগুলো করেছেন, নগরকে পরিকল্পিত হবে আপনার মাধ্যমে, নগরটা অন্যরকম দেখাবে, এরকম একটা প্ল্যান বলেন যেটা আসলে আমরা দেখতে পারবো যে আপনার এই পরিবর্তনটা দৃশ্যমান। পরিবর্তন এটাই করতে চাই যেটা ঢাকার দক্ষিণ, মূলত এটা আদি ঢাকা, পুরনো ঢাকার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা আমি ফিরে আনতে চাই। পুরনো ঢাকার যে কৃষ্টি, যে কালচার, যে সাহিত্য যেগুলো আছে এগুলোর উপর আমি জোর দিতে চাই। এগুলো আমাদের ইতিহাস, কাজে এই ইতিহাসগুলোকে আমাকে ধরে রাখতে হবে। সেই কারণে করবেন সেটা আমি এই জন্য পুরনো ঢাকাটাকে পুরনো ঢাকার আবেশে রেখেই নতুন করে সাজাতে চাই। এখানকার স্ট্রিট লাইটগুলো পাল্টাতে চাই, এখানে রাস্তাঘাটগুলো যাতে সুন্দর থাকে সেটার চেষ্টা করছি, যাতে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকে সেখানে চেষ্টা করছি। আমার লালবাগের কেল্লার পরিবেশটা যাতে ভালো থাকে, মানুষ যাতে দূর থেকে আসতে পারে, আহসান মঞ্জিল যাতে তার সেই স্মৃতিটা দেখার জন্য মানুষ সেখানে আসতে পারে। আজকে বুড়িগঙ্গার সেই পুরাতন সেই অবয়ব যাতে আমরা ফিরে আনতে পারি, ধোলাইখালে সেই পুরনো অবয়ব যাতে আমরা ফিরে আনতে পারি। অর্থাৎ এটা আমার একটা চিন্তা, এটা একটা পরিকল্পনা। আমি মনে করি যে আল্লাহ যদি আমাকে সময় দেন, জনগণ যদি সহযোগিতা করে, তাহলে অবশ্যই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা ছোট্ট প্রশ্ন রেখে আসলে শেষ করব। আমাদের ঢাকাকে আমরা সবাই ভালোবাসি, পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মনে হয় এই ঢাকা যদি সবুজ হতো তাহলে ঢাকা বোধহয় আরও একটু পাল্টে যেত, আরও বেশি বসবাসযোগ্য হতো। ঢাকাকে সবুজ নগরী গড়ে তুলতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই, যেমন আজকে সকালেও বের হয়েছে আপনাদের যে আজকে মিন্টু রোডের এখানে আজকে প্রথম গাছ লাগিয়ে তারপরে আমি অফিসে এসেছি। এবং আমাদের সিটি কর্পোরেশনে আমরা বলবো যে আমরাও ঘোষণা করেছি যে অন্তত 5 লক্ষ গাছ আমরা লাগাবো। আর এটার জন্য আপনি জন্য খুশি হবেন যে সিটি কর্পোরেশন ইটসেলফ আমরা নিজেরাই একটা নার্সারি করছি, যে আমাদের যাতে গাছ রোপণ করতে যায় কোথাও কোনো অসুবিধা না হয়। ঢাকা শহরে বিভিন্ন আইল্যান্ডগুলোকে যাতে গাছ সেখানে আরও বেশি লাগানো যায়, এবং ফুল গাছ যাতে সেখানে বেশি লাগানো যায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং পাশাপাশি জনগণকেও বলবো, আপনাকেও বলবো, আপনিও একটা গাছ অন্তত লাগাবেন, যাতে প্রত্যেকে যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলে ঢাকা শহরকে কিন্তু আমরা সবুজ করতে পারবো। আর একটা ছোট্ট সংযুক্ত প্রশ্ন, প্রশাসন পাল্টায়, চেয়ারে নতুন মানুষ আসে, তারা গাছ লাগানোর কথা বলে, গাছ লাগেও, লাখে লাখে গাছ লাগে, কিন্তু সেগুলোর পরিচর্যা হয় না, গাছগুলোকে আমরা বেড়ে উঠতে দেখি না। আর সেটা ওই যে ওখানে বললাম যে সেটাও আমাদের নাগরিক সচেতনতা দরকার। যদি আমি গাছ লাগালাম আবার আরেকজন এসে যদি গাছের ডালটা ভেঙে না দেয়, তাহলে সেই মন মানসিকতা গড়ে তুলতে হবে। আজকে বিদেশের কথা বলবো যে বিদেশে আপনার বাড়ির সামনে একটা গাছ আছে, আপনি চাইলেও কিন্তু গাছটা আপনি উড়াতে পারবেন না, একটা ডালও ভাঙতে পারবেন না সিটি কর্পোরেশন অনুমোদন ছাড়া। ঠিক আমাদেরকেও এই ধরনের অবস্থা গড়ে তুলতে হবে, যাতে সরকারি মাল মানে আমার নিজের, এটা যাতে মনে না করি। সরকারের যেটা আছে, রাষ্ট্রের যেটা, এটাই গড়ে তুলতে হবে আমাদের সবাইকে। আমরা যদি চর্চা করি, চেষ্টা করি, হবে না কেন? অবশ্যই হবে। এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করছি। পৃথিবীর কয়টা দেশ আছে যে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করা? আমরাই তো করেছি। আমি তো নিজে গর্বিত যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে। তো সেই কারণে সম্ভব না বাংলাদেশে এটা বলা যাবে না। বাংলাদেশ একটা অসম্ভবকে সম্ভব করার দেশ। কাজে এখানে শুধুমাত্র লিডারশিপ। এক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প সময়ের মধ্যে দেশের চেহারা পাল্টে দিয়েছিলেন। ঠিক তেমনি আমরা বিশ্বাস করি আজকে তার সুযোগ্য সন্তান তারেক রহমান, আজকে তার নেতৃত্বেও ইনশাল্লাহ জনগণ সময় দিলে দেখবেন বাংলাদেশ পাল্টে গেছে। চমৎকার। ঢাকাবাসীর জন্য যদি আপনি কিছু বলতে চান? ঢাকাবাসীকে আমি একটাই কথা বলবো যে এই শহর আপনার, এই শহর আমার। কাজে আমরা যদি আমরা নিজের দায়িত্ব বোধ সম্পর্কে আমি সচেতন হই, তাহলে এই আমার স্বপ্নের শহরকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারবো। আমি যদি বদলাই,
ঢাকা শহর বদলাবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। সেই সাথে দর্শকদেরকে বলতে চাই, দর্শক আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা যে আলাপ আলোচনা করলাম, এই সব কিছুই আপনার আমার বিবেককে জাগ্রত করবার জন্য আরও এক ধাপ সামনে বোধহয় এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শহরকে ভালোবাসি, সুন্দর নগরী গড়ে তুলতে নিজেদের নাগরিক দায়িত্বগুলোকে খেয়াল রাখি, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। ধন্যবাদ, সঙ্গে ছিলেন যারা।